স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 2021 সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল, পরাজিত শাহাদাতকে মেয়র ঘোষণা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের স্থল অভিযান শুরু, বিমান হামলায় মারা গেছে অন্তত 95 জন। 2 ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ, কানপুরে হেরেছে 7 উইকেটে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হতে যাচ্ছেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন বাতিল চেয়ে দায়ের হওয়া মামলায় তাকে মেয়র ঘোষণা করেছে আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খায়রুল আমিন এ রায় দেন। 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে মেয়র নির্বাচিত করা হয়। এতে রেজাউল করিম চৌধুরী 3,69,248 ভোট এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন 52,489 ভোট পান। পরে ওই বছরের 24 ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা করেন বিএনপির নেতা শাহাদাত হোসেন। চট্টগ্রামের যে 20 লক্ষ মানুষ সেদিন ভোট দিতে পারেনি, তারাও আজকে খুশি হয়েছে। তারা মনে করেছে যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজও অস্থিরতা বিরাজ করছে। প্রায় 29 ঘন্টা ধরে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে রেখেছে বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। বকেয়া বেতন ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে, তৈরি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলরত সাধারণ মানুষ, শিক্ষার্থী ও চালকরা। আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও শ্রমিকরা তাদের অবস্থানে অনড় থাকে। স্থানীয়রা জানান, বকেয়া বেতন ভাতা না পেয়ে রবিবার সকাল 9টা থেকে মূলত সড়কটিতে অবস্থান নেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। অন্যদিকে শিল্পাঞ্চলে আজও 14টি বাদে বাকি কারখানাগুলো চালু রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর সামনের 3 কিলোমিটার মহাসড়কে নীরব এলাকা ঘোষণা করেছে সরকার। নির্দেশ ভঙ্গ করলে সর্বোচ্চ 500 টাকা জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। ট্রাফিক ও পুলিশ বিভাগের সাথে সমন্বয় করে কাজ করবে সড়ক পরিবহন মালিক সমিতি। রাজধানীতে ঢোকা ও বের হওয়ার যতগুলো পথ আছে তার মধ্যে অন্যতম ব্যস্ত এলাকা বিমানবন্দর মোড়। দেশের প্রধান বিমানবন্দর ছাড়াও রেল, বিআরটি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সমন্বয়ে মাল্টিমোডাল হাব হয়ে উঠেছে এই এলাকা। সদা ব্যস্ত ও যানজটপ্রবণ এই রাস্তায় শব্দ দূষণও অনেক বেশি। মঙ্গলবার বিমানবন্দরের সামনে উত্তরের স্কলাস্টিকা থেকে দক্ষিণের লা মেরিডিয়ান পর্যন্ত 3 কিলোমিটার মহাসড়ককে নীরব এলাকা ঘোষণা করেছে সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ঘোষণার পাশাপাশি চালানো হয় সচেতনতামূলক কার্যক্রম। নীরব এলাকা ঘোষণা করার অর্থ হচ্ছে এই এলাকাতে আর যাই কিছু করা হোক না কেন হর্ন বাজানো যাবে না বিধিগতভাবে। পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য সড়কও শব্দ দূষণ মুক্ত করার কথা জানান পরিবেশ উপদেষ্টা। এখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে, হাসপাতালের আশেপাশে, সচিবালয় এলাকায় এই কর্মসূচি চালাবো। শব্দ দূষণ রোধে সরকারের পাশে থাকার অঙ্গীকার পরিবহন মালিকদের। যারা রাস্তায় থাকবে, পুলিশ বিভাগ, ট্রাফিক বিভাগ, তাদের সাথে সমন্বয় করে আমাদের ভলান্টিয়ার দিয়েছি এবং তারা সার্বক্ষণিক এই কার্যক্রম যতক্ষণ চলবে, যতক্ষণ সার্থক হবে, মাঠে থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সাধারণত বাণিজ্যিক এলাকায় শব্দের মাত্রা 70 ডেসিবল পর্যন্ত সহনীয়, কিন্তু রাজধানীতে শব্দের গড় মানমাত্রা 119 ডেসিবল। আর কানে কম শোনে দেশের শতকরা 60% চালক। নগরবাসী বলছেন, নীরব এলাকার ঘোষণা যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে। জনসচেতনতা তৈরির পাশাপাশি বিদ্যমান ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোরও আহ্বান জানান তারা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, তারা পরিবর্তন চায়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনপিআরকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। এই সাক্ষাৎকার সোমবার প্রচার করে এনপিআর। সংখ্যালঘু আহমাদিয়া ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মাজারে হামলা ও মব জাস্টিস নিয়েও প্রশ্ন করা হয় ডক্টর ইউনূসকে। জবাবে তিনি বলেন, লোকজন বিপ্লবের আবহে ছিল, যাদের কারণে সহযোদ্ধাদের প্রাণ গেছে, তাদের খুঁজছিলেন বিপ্লবীরা। এজন্য তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সমর্থকদের আক্রমণ করেছেন। সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, শেখ হাসিনার দলের সঙ্গে যুক্ত ছিলেন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। দেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও বৃদ্ধি পাচ্ছে নওগাঁয়। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি কমে বিপদসীমার 36 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা তীরবর্তী রাজারহাট, উলিপুর ও চিলমারি উপজেলায় 6টি ইউনিয়নের 50টি গ্রামের বিস্তীর্ণ এলাকা এখনও বন্যা কবলিত। পানিবন্দী রয়েছে অন্তত 1,500 পরিবার। এদিকে বন্যার পানি নামতে থাকায় ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রের বিভিন্ন স্পটে দেখা দিয়েছে ভাঙন। নদী ভাঙনের মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কমিউনিটি ক্লিনিক ও হাটবাজার। নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর সকল পয়েন্টে পানি বিপদসীমার কাছে দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল। খাগড়াছড়ির পানছড়ির লোগাং ইউনিয়নে বন্যা দুর্গত এলাকায় সাধারণ রোগী, গর্ভবতী মা ও কিশোরীদের চিকিৎসা সহায়তা দিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে দিনব্যাপী এ ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফারুক আবদুল্লাহ। সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে আগুনে একই পরিবারের 4 শিশুসহ 6 জন নিহত হয়েছে। গতরাত 12:30টার দিকে জয়শ্রী ইউনিয়নের সিমের খাল এলাকার সরকারি আশ্রয়ন কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ওই পরিবারের বসতঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল। নিহতরা হলেন এমারুল ও তার স্ত্রী পলি আক্তার এবং তার 4 শিশু সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা ও ওমর ফারুক। সোমবার সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন ও ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি ইনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আগুন কিভাবে লেগেছে তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের ঘরে আগুন লাগেনি। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমানের এফবিসিসিআই এর প্রশাসক নিয়োগ দেয়াকে বেআইনি বলছেন আইনবিদরা। স্বার্থের দ্বন্দ্ব থাকায় প্রতিযোগিতা কমিশন আইনের 13 ধারা অনুযায়ী নিয়োগ অবৈধ বলে মত দেন তারা। তবে হাফিজুর রহমানের দাবি, সরকার নিয়ম মেনেই তাকে 2 প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসার সুস্থ পরিবেশ বজায় রাখা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করতে গঠন করা হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। আর বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি এফবিসিসিআই হল দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, যার মূল উদ্দেশ্য ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা। অবাক শোনালেও এটাই সত্য যে এই 2 প্রতিষ্ঠানেই বিচারিক ও প্রশাসনিক দায়িত্বে আছেন হাফিজুর রহমান। সরকারের সাবেক এই অতিরিক্ত সচিব প্রতিযোগিতা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে গত 11 সেপ্টেম্বর তাকে এফবিসিসিআই এর প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয়। আইনবিদদের মতে স্বার্থের দ্বন্দ্ব আছে এমন প্রতিষ্ঠানগুলোতে একই ব্যক্তির নিয়োগ আইনগত বৈধ নয়। আপনারা যদি প্রতিযোগিতা কমিশন আইনটা দেখেন, 13 ধারায় কিন্তু বলা আছে যে কমিশনের চেয়ারম্যান বা কোনো মেম্বার বা সদস্য এখানে কর্তব্য ভার পালন করার সময়ে অন্য কোথাও অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট বা প্রশাসন রিলেটেড কোনো বিষয়ে সম্পর্কিত হতে পারবেন না। এখন একজন মেম্বার যিনি প্রতিযোগিতা কমিশনে সার্ভ করছেন, সেই একই ব্যক্তি এফবিসিসিআই এর প্রশাসক এবং তিনি আবার প্রশাসক থাকা অবস্থায় কোনো যদি এর মধ্যে মেম্বার অথবা চেয়ারম্যানের নিয়োগ হয়, সেই কমিটিতে উনি আছেন। সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা এখানে 2 দিক থেকে নয়, বরং 3 দিক থেকে। তবে এর সাথে একমত নন হাফিজুর রহমান। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না, 2টা জায়গা আছে। একটা যে যদি বেতনের বিনিময়ে কাজ করি তাহলে সেখানে নিষেধ আছে, কিন্তু এখানে আমি কোনো বেতন বা অর্থ কোনো কিছু বিনিময়ে কিছু করছি না। আরেকটা জায়গা আছে যে সরকার সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে। তবে সরকার যেহেতু দায়িত্ব দিয়েছে
সুতরাং এটা সরকারি সিদ্ধান্তের আলোকে হয়েছে। এই কম্পিটিশন আইনে এরকম কোনো ধারা নেই যে সরকার চাইলেই ওনাকে নিয়োগ করতে পারবে, কম্পিটিশন কমিশনেও নেই, এবং বাণিজ্য সংগঠন ম্যানুয়াল যেটা রয়েছে 2022 সালের আইন, সেখানেও কিন্তু এরকম সুস্পষ্ট কোনো উল্লেখ নেই যে এই ব্যাপারে। সো এই কারণে ওনার যে রেফারেন্সটা আমার মনে হয় এটা আইন সিদ্ধ নয়। এ বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা আইনজ্ঞদের। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর সুনির্দিষ্ট লক্ষ্য উপস্থিতিতে বিমান হামলা চালানো হয়। এরপর সেখানে স্থল অভিযান চালানো শুরু করা হয় বলেও জানানো হয় বিবৃতিতে। এর মধ্য দিয়ে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই নতুন মাত্রা পেল। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সোমবার রাতের বিমান হামলায় লেবাননে 95 জনের প্রাণ গেছে। গেল 23 সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত 1000 মানুষ মারা গেছেন। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কেও বিমান হামলা চালিয়েছে তেল আবিব। সে হামলায় একজন জনপ্রিয় টিভি উপস্থাপক সহ অন্তত 3 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে ক্লাবটি। রবিবার রাতে ঢাকার পল্লবী থানায় মামলাটি করেন যুক্তরাষ্ট্র প্রবাসী সরোয়ার গোলাম চৌধুরী। তিনি নিজেকে সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক দাবি করে অভিযোগ করেন 2023 সালে সিলেট স্ট্রাইকার্সের 4.5 কোটি টাকার শেয়ার জোর করে নিয়ে নেন মাশরাফি। অর্থ পরিশোধ না করে তাকে প্রাণনাশের হুমকিও দেন। তবে এর প্রতিবাদ করে রাতে এই বিবৃতি দেয় সিলেট স্ট্রাইকার্স। তারা জানিয়েছে, এই ক্লাবটির মালিকানায় কখনো মাশরাফির শেয়ার ছিল না। আর মামলাকারী সারোয়ার খেলোয়াড়দের বেতন পরিশোধ না করে দেশ ছাড়ার পর মাশরাফি ও বাকি মালিকরা মিলে তা পরিশোধ করেছে। শেষ করছি দীপ্ত সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। 2021 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন বাতিল, পরাজিত শাহাদাতকে মেয়র ঘোষণা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের স্থল অভিযান শুরু, বিমান হামলায় মারা গেছে অন্তত 95 জন। 2 ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ, কানপুরে হেরেছে 7 উইকেটে। এই ছিল এখনকার মতো। আমাদের পরের নিউজ আপডেট বিকেল 4টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।